প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব বিদ্যুতের সোর্স নিয়ে। শিক্ষার্থীরা, বৈদ্যুতিক সোর্স বলতে কি বোঝায়? বৈদ্যুতিক সোর্স হচ্ছে এমন একটা ইউনিট যা অন্যান্য যে কোনো শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, সেটা হচ্ছে বৈদ্যুতিক সোর্স। আর সেই বৈদ্যুতিক সোর্সকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর অন্যটা কারেন্ট সোর্স। শিক্ষার্থীরা, আমাদের সার্কিট অ্যানালাইসিস করতে অর্থাৎ একটা সার্কিটকে অ্যাক্টিভ করতে অবশ্যই আমার বৈদ্যুতিক সোর্সের প্রয়োজন, আর যার বিধায় আমাদের বৈদ্যুতিক সোর্স সম্পর্কে সমগ্র ধারণা থাকা দরকার। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে জানবো ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স বিষয়ে বিস্তারিত। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা চলে যাই বোর্ডে। প্রথমে আমরা আলোচনা করব ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স কি জিনিস? ভোল্টেজ সোর্স হচ্ছে এমন একটা সোর্স, সে লোড রেজিস্ট্যান্সে যে কোনো ধরনের পরিবর্তন হোক না কেন তার মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের যে কোনো ধরনের পরিবর্তনের কারণে সোর্স ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সোর্স ভোল্টেজ একটা কনস্ট্যান্ট মানে ভোল্টেজ সেই লোডকে সবসময় দিয়েই যাবে। লোডের পরিবর্তন বলতে আমি কি বুঝাচ্ছি? লোডে যে কোনো পরিবর্তন বললাম, সেখানে লোডের রেজিস্ট্যান্সের পরিবর্তন হতে পারে, লোডের ইম্পিডেন্সের পরিবর্তন হতে পারে, লোডের কারেন্টের পরিবর্তন হতে পারে। যে কোনো পরিবর্তনই হোক না কেন লোডের ক্ষেত্রে সোর্সের সেটা তাতে কি নাই, কোনো মাথা ব্যথা নেই। সোর্স কিন্তু একটা কনস্ট্যান্ট মানের ভোল্টেজ কি করবে, এই লোডকে দিয়ে যাবে। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো এই ভোল্টেজ সোর্সের প্রকারভেদ নিয়ে। ভোল্টেজ সোর্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্স, আর অন্যটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স আর একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আইডিয়াল ভোল্টেজ সোর্স মানে প্রকৃত ভোল্টেজ সোর্স, আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স বলতে বাস্তব ভোল্টেজ সোর্সকে বোঝায়। তাহলে চলো আমরা একটা একটা করে বিস্তারিত ব্যাখ্যায় যাই। প্রথম হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স কি? আইডিয়াল ভোল্টেজ সোর্স হচ্ছে এমন একটা ভোল্টেজ সোর্স যে ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান শূন্য, তাকে আমরা বলবো আইডিয়াল ভোল্টেজ সোর্স। শিক্ষার্থীরা, আমি এখানে একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি, সার্কিট ডায়াগ্রাম, একটু লক্ষ্য করো। এখানে আমি একটু বুঝিয়ে দিই বিষয়টা কি। এখানে আমি বললাম আইডিয়াল ভোল্টেজ সোর্স, তাহলে আইডিয়াল ভোল্টেজ সোর্স হতে হলে অবশ্যই সোর্সের কোনো রেজিস্ট্যান্স থাকা যাবে না। তাহলে সোর্সের রেজিস্ট্যান্সের মান কি হতে হবে? অবশ্যই জিরো হতে হবে। তাহলে সোর্স রেজিস্ট্যান্সের মান কি? জিরো। এটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ আর এটা হচ্ছে আমার লোড ভোল্টেজ। আর এখানে সাধারণত একটা সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো তো, এই সার্কিটে কি কোনো সিরিজ রেজিস্ট্যান্স আছে? কারণ এই সার্কিটে সোর্সের রেজিস্ট্যান্স কত? শূন্য, যার বিধায় তাকে আমরা কিন্তু বলতেছি আইডিয়াল ভোল্টেজ সোর্স। এখন তুমি এই সার্কিটের মধ্যে যদি কেভিএল প্রয়োগ করো তাহলে কি মান পাবে একটু লক্ষ্য করো। আমি প্রথম চিহ্ন নেব, প্রত্যেকে প্রথম চিহ্ন নিচ্ছি। এটা প্রথম চিহ্ন কত? এটা প্রথম চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে ভিএস। এদিক দিয়ে আসার পর এটা প্রথম চিহ্ন কত? প্লাস। এটার ভোল্টেজটা কি বলবো? বিএল ইকুয়ালস টু 0। কারণ আমরা কি জানি? আমরা জানি কেভিএল প্রয়োগ করলে এখানে যতগুলো ভোল্টেজ হয় সবগুলো ভোল্টেজ বীজগণিতের যোগফল শূন্য। আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হবে? আমি যে ভোল্টেজ সাপ্লাই দিব কোনো ধরনের ড্রপ কোথাও হবে না, পুরো ভোল্টেজটাই কি পাবে? লোডে পাবে। তাহলে আমি যদি এখানে একটা কেভিএল প্রয়োগ করি তাহলে এইভাবে পেতে পারি। এই ক্ষেত্রে আমি বলতে পারি ভিএস ইকুয়ালস টু ভিএল। তার মানে লোড ভোল্টেজ সোর্স ভোল্টেজ আমার সমান। তার মানে কি বুঝলাম? এই ভোল্টেজ সোর্স একটা কনস্ট্যান্ট অর্থাৎ স্থির মানের ভোল্টেজ, অর্থাৎ এখানে যে ভোল্টেজ উৎপন্ন হয়েছে সেই ভোল্টেজ টুকুই কিন্তু এখানে সে দিয়েছে। তাহলে এইটা যদি আমি একটা ডায়াগ্রাম অঙ্কন করি, অর্থাৎ আমি একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাই এখানে, তখন কেমন দেখাবে একটু লক্ষ্য করো। ডায়াগ্রামটা হচ্ছে, আমি বলেছিলাম যে লোড রেজিস্ট্যান্সের যে কোনো পরিবর্তন, লোড রেজিস্ট্যান্সের বলতে লোডের যে কোনো পরিবর্তন, সেক্ষেত্রে লোডের কারেন্টের পরিবর্তন হতে পারে, লোডের ভোল্টেজের পরিবর্তন হতে পারে, লোডের ইম্পিডেন্সের পরিবর্তন হতে পারে। যাই হোক না কেন আমার এই সোর্সে কোনো পরিবর্তন হবে না। লক্ষ্য করো, আমি এই দিকটা দিলাম
লোডের কারেন্টের পরিবর্তন, আমি কি দিলাম এদিক দিয়ে লোডের কারেন্টের পরিবর্তন, আর এই উপর দিকে আমি দেখা হচ্ছে ভোল্টেজ। ওকে, এবার দেখো আমি যদি এখানে একটা এই ভোল্টেজ সোর্সের কথা চিন্তা করি, ভোল্টেজ সোর্সের কথা চিন্তা করলে কি আসবে দেখো, অর্থাৎ এখান থেকে লক্ষ্য করো তো এটা হচ্ছে আমার ভিএস সোর্স ভোল্টেজ। দেখো কারেন্ট যখন শূন্য, এখানে দেখো এই অবস্থায় চিন্তা করো, কারেন্ট যখন শূন্য, এইটা তো অবশ্যই 0 0 বিন্দু, তাই না? আমরা জানি কারেন্ট যখন শূন্য ভোল্টেজ কিন্তু কত ভোল্ট, ভিএস ভোল্ট দেখাচ্ছে। আবার দেখো কারেন্ট যখন বাড়তেছে, ধরো এটা হচ্ছে 5 এম্পিয়ার কারেন্ট, এটা হচ্ছে 10 এম্পিয়ার, এটা হচ্ছে 15 এম্পিয়ার, এটা হচ্ছে 20 এম্পিয়ার, মানে কি কারেন্ট আমার কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আমার এই সোর্সের যে ভোল্টেজ সেটা কি বাড়তেছে বা কমতেছে, কখনো কমে বা বাড়ে না। কারণটা কি? কারণ এইটাই তো বলা হয়েছিল যে ভোল্টেজ সোর্সের সংজ্ঞা তো এটাই বলে যে একটা ভোল্টেজ সোর্স থেকে কনস্ট্যান্ট বা স্থির মানের ভোল্টেজ সে লোডকে দিবে, সেই লোডের যে কোনো ধরনের পরিবর্তন হোক না কেন তাতে এই সোর্সের কিচ্ছু যায় আসে না। ওকে, যার ভিতরে দেখো কারেন্ট ধীরে ধীরে বাড়তেছে কিন্তু আমার সোর্স ভোল্টেজের কোনো পরিবর্তন নাই। তাহলে এটা কোন ক্ষেত্রে, এই সার্কিটটা বা এই যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা কল্পনা করলাম। শিক্ষার্থীরা একটা কথা মনে রেখো, পৃথিবীতে কোনো সোর্সই আইডিয়াল হয় না। যেহেতু কোনো সোর্সে আইডিয়াল হয় না, তার মানে হচ্ছে এই সোর্সের অভ্যন্তরে সামান্যতম হলেও কি এর রেজিস্ট্যান্স থাকে। এখন দেখো তাহলে আমি যখন এর অভ্যন্তরে সামান্যতম রেজিস্ট্যান্স পাবো বা থাকবে, তখন কিন্তু আমি তাকে আর আইডিয়াল ভোল্টেজ সোর্স বলতে পারবো না, তখন তার নাম কি হয়ে পড়বে, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। ওকে, তাহলে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে কি থাকবে, এই ভোল্টেজ সোর্সের অভ্যন্তরে সামান্য পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে, এবং সেটা কিভাবে, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেটা সিরিজে থাকে। এখন দেখো এই যে ভোল্টেজ সোর্স, এর ভিতরে কি আমি সিরিজে একটা রেজিস্ট্যান্স দেখাতে পারবো? দেখালে সুন্দর দেখাবে না। ধরো এটা হচ্ছে ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস, আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স দেখাই অথবা এখানে একটা রেজিস্ট্যান্স দেখাই, সুন্দর হবে না। যার ভিতরে কি করবো, আমি এই রেজিস্ট্যান্সটাকে সোর্স থেকে একটু বাইরে দেখাবো, কিন্তু তোমরা বাইরে দেখালেও ধরে নেবে এই যে রেজিস্ট্যান্সের মানটা সেটা কোথায়, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই সোর্সের ভেতরেই আছে। এবার দেখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার সোর্স রেজিস্ট্যান্স আরএস। ওকে, আরেকটা দেখো, এখান থেকে আমি বলতে পারি এই যে এই কারেন্টটা, এর নাম হচ্ছে, এখানে লোডে যে কারেন্ট পাবো লোড কারেন্ট, আর লোডে যে রেজিস্ট্যান্স থাকবে তার নাম হচ্ছে কি আরএল বা লোড রেজিস্ট্যান্স। এবার আসো, আমি যদি এই সার্কিটের মধ্যে পুনরায় কেভিএল অ্যাপ্লাই করি, তবে আমি কি মানটা পাবো? আমি এটুকু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এখানে আলোচনা করছি যে আসলে এখানে এখন যদি আমি কি করি, কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি মানটা পাচ্ছি। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখান দিয়ে কি কারেন্ট প্রবাহিত হবে? এখান থেকে কারেন্ট প্রবাহিত হতে পারে, এই যে যেহেতু এটা সোর্স আছে, তাহলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হতে পারে, তার নাম হচ্ছে আইএস। এই সোর্স থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে এই দিক থেকে, এবং তার নাম কি বললাম আমি, আইএস। এবং দেখো তো শিক্ষার্থী, এটা পুরোটা একটা কি সিরিজ সার্কিট, যেহেতু একটা সিরিজ সার্কিট, আইএস যখন এখানে যাবে, লোডে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম আমি কি ধরেছি, আইএল। তার মানে যেহেতু এটা সিরিজ সার্কিট, তাই আইএস আর আইএল এর পরিমাণ সমান। সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে বিবেচনা করলেই চলে। আমি আইএল কে বিবেচনা করব, আমি আইএস কে আর বিবেচনা করব না, কারণ আইএস আর আইএল সমান, কারণ কি এটা একটা সিরিজ সার্কিট, আর সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় কি থাকে, সমান থাকে। এখন আসলে আমি এখানে কি অ্যাপ্লাই করব, কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করলে এটা তো ভোল্টেজ সোর্স, দ্বিতীয় চিহ্ন নাও, এটা দ্বিতীয় চিহ্ন, এখানে চিহ্ন দিয়ে এটা প্লাস এটা মাইনাস, এটা দ্বিতীয় চিহ্ন মাইনাস ভিএস। এরপর এইটা যদি আমি সরি এটা প্রথম চিহ্ন নিয়েছি মাইনাস ভিএস, তাহলে এটা প্রথম চিহ্ন কত, প্লাস আরএস, কিন্তু এটা কারেন্ট কত হবে, কারেন্ট হচ্ছে আইএল কারেন্ট, আইএল কারেন্টেই এদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে আমি বলতে পারি আইএল আরএস। তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, তাই এইটুকু। এরপর দেখেন আসার চিহ্ন, কোন চিহ্ন দেখবো প্রথমে আসলে, এটা দেখবো হচ্ছে প্লাসের চিহ্ন, এইখানে আমি বলতে পারি ভিএল, ভিএল ইকুয়ালস টু 0। শিক্ষার্থীরা তুমি এখানে ভিএল না লিখে এখানে লিখতে পারো আইএল ইন্টু আরএল, তাহলে আমি এই অংশটাই লিখি, ভিএল এর পরিবর্তে আমি কি লিখছি, আইএল আরএল ইকুয়ালস টু 0। এখন দেখো তো আমি তাহলে কি বলতে পারি, আমি বলতে পারি ভিএস ইকুয়ালস টু আইএল আরএল
প্লাস IL, সরি এখানে একটা S, আর L, এরকম ভাবে আমি কিন্তু বলতে পারি। অথবা এটাকে তুমি লিখতে পারো যে এইটুকুর পরিবর্তে তুমি কি লিখতে পারো, VL মানে লোড ভোল্টেজ, আর লিখতে পারো IL প্লাস RS, আমি এটুকু লিখতে পারি। এইটা হচ্ছে VS এর পরিবর্তে আমি মানে VS সমান লিখতে পারবো এটুকু। তার মানে একটা প্রকৃত যখন ভোল্টেজ সোর্স চলে আসবে তখন যেহেতু অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য না, এর একটা মান থাকবে, তখন এখানে একটা কিন্তু ড্রপ হবে। তার মানে এখানে যে পরিমাণ ভোল্টেজ আমি প্রেরণ করলাম সেই সবটুকু ভোল্টেজ লোড পাচ্ছে না, কিছু ভোল্টেজ, সামান্য ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে। শিক্ষার্থী লক্ষ্য করো, সামান্য ভোল্টেজ ড্রপ হচ্ছে, কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, এইটার মানে এরকমটা না এখানে অনেক বিশাল পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, এরকমটা না, সামান্য। ধরো আমি এখান থেকে 5 ভোল্ট পাঠাচ্ছি, আমি এখান থেকে 5 ভোল্ট সার্কিটে দিচ্ছি, তার মানে VS ইকুয়ালস হচ্ছে 5 ভোল্ট। ওকে, এখন তাহলে এখানে ড্রপ কতটুকু হবে, এখানে যদি ড্রপ হয়, যেহেতু অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম, একটা ব্যাটারিতে বা একটা সোর্সে ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম, যার বিধায় এখানে ভোল্টেজ ড্রপও কম হবে। ধরলাম আমি এর মধ্যে লোডের মধ্যে যে ড্রপ হলো সেই ড্রপের মান কত, 0.1 ভোল্ট। আরো কম হতে পারে, আরো কম হয়, আমি তো 1 বললাম, এটার মান 0.01 ভোল্ট হতে পারে। তাহলে এই লোডের মধ্যে কি ভোল্টেজটা পাবে, দেখো VL ইকুয়ালস টু 5 ভোল্ট মাইনাস 0.01 ভোল্ট, তাহলে মানে এর মানটা পাচ্ছি আমি, এর মান আমি কি বলতে পারি, 4.99, 5 ভোল্ট পাঠাচ্ছিল এবং অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ড্রপ হয়েছে কত, 0.1, এবং লোডের মধ্যে কতটুকু আমি ভোল্টেজ পাচ্ছি, 4.99, মানে প্রায় 5। যার বিধায় বলা হয় এই লোড রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন, আমার এই সোর্সের যে ভোল্টেজ সোর্স সে কিন্তু একটা কনস্ট্যান্ট মানে বা স্থির মানে এখানে সবসময় ভোল্টেজ প্রেরণ করবে। শিক্ষার্থীরা এবার আসো আমি এইখান থেকে এই ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম অবস্থায় যখন আইডিয়াল ভোল্টেজ সোর্স ছিল, লোড রেজিস্ট্যান্স বা লোড কারেন্টের মান যে কোনো ধরনের পরিবর্তন হোক না কেন, আসলে আমার এই সোর্স ভোল্টেজে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। এখন দেখো যেই মুহূর্তে আমি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের কথা বলতেছি, তখন কিন্তু যে কোনো ধরনের পরিবর্তনে কিন্তু এর মানটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটাই কতটুকু হবে সেটা আমি একটু দেখাই। দেখো এখানে তো আমরা দেখলাম সামান্য পরিবর্তন, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে যদি আমি চিত্রটাতে দেখাই তখন দেখো কেমন দেখাবে, সামান্য, অর্থাৎ হচ্ছে এরকম ভাবে বলতে পারি আমি এইটুকু পরিবর্তন হচ্ছে, এত বেশি পরিবর্তন হবে না, যদি আমি একটু বেশি দেখিয়ে ফেলছি, পরিবর্তনটা কত, একদম চিকন করে এই পরিবর্তনটুকু হচ্ছে। তার মানে দেখো প্রথম অবস্থায় যখন আমার লোড কারেন্টের মান শূন্য, তখন ভোল্টেজ কিন্তু এতটুকু, লোড কারেন্টের মান বাড়তেছে, আমার ভোল্টেজ একটু কমতেছে, এই যে একটু কমতেছে, আবার লোড কারেন্ট আরো বাড়তেছে, ভোল্টেজ আর একটু কমতেছে, কিন্তু এত কমবে না, আরো চিকন করে থাকবে, হ্যাঁ এইভাবে কমবে, এত কমবে, হ্যাঁ মানে এত খুবই কম পরিমাণ কমবে। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ডায়াগ্রাম। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ভোল্টেজ সোর্স নিয়ে, ঠিক অনুরূপ ভাবে আমরা এখন আলোচনা করব কারেন্ট সোর্স। শিক্ষার্থীরা কারেন্ট সোর্স হচ্ছে এমন একটা সোর্স, লোড রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন অথবা লোড ইম্পিডেন্সের মান যাই হোক না কেন, সে একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট কারেন্ট লোডকে সরবরাহ করবে। এটা হচ্ছে একটা কারেন্ট সোর্সের কাজ। এই কারেন্ট সোর্সকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স, এবং অপরটা হচ্ছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্রথমে আসলে আইডিয়াল কারেন্ট সোর্স আলোচনা করি। আইডিয়াল কারেন্ট সোর্সের মধ্যে কারেন্ট সোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তার মান শূন্য। যেহেতু কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য, তাই কারেন্টটা শুধুমাত্র সোর্স থেকে ডাইরেক্ট লোডে যাবে, অন্য কোথাও যাবে না। শিক্ষার্থীরা এর আগে একটা কথা বলে রাখি, কারেন্ট সোর্সের সময় এর যে রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, সেটা কিন্তু প্যারালালে থাকবে কারেন্ট সোর্সের সাথে। ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ভোল্টেজের সাথে সিরিজে থাকে, মানে ভোল্টেজ সোর্সের সাথে, কিন্তু কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্ট সোর্সের যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সেটা থাকে কিভাবে, প্যারালালে। এখন দেখো যখন আমি আইডিয়ালের কথা চিন্তা করতেছি, আদর্শ, তখন আমার এই সোর্স রেজিস্ট্যান্সটা শূন্য,
যার বিদায় এই সোর্স যে পরিমাণ কারেন্ট এদিকে পাঠাচ্ছে তার নাম দিলাম আইএস। এই আইএস কারেন্টটাই টোটাল টুকু এটা যদি লোড হয় তার লোড কারেন্ট হচ্ছে এলএস, সরি লোড কারেন্ট হচ্ছে আইএল। এখানে আমি বলতে পারি এখন যে কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে যদি তুমি কি করো কেসিএল প্রয়োগ করো, তাহলে এই বিন্দুতে দেখো এই বিন্দু কারেন্টটা এখানে আসতেছে এদিকে, আর এদিক থেকে কারেন্টটা কি হবে চলে যাচ্ছে নিচের দিকে। তাহলে এই বিন্দুতে যদি এই বিন্দুর নাম ধরো এই বিন্দু, তাহলে এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে আমি বলতে পারি এই বিন্দুতে আগত কারেন্ট আইএস আর এই বিন্দুতে মানে নির্গত কারেন্ট সেটার নাম হচ্ছে আইএল সমান। অর্থাৎ এই বিন্দুতে এন্টারিং কারেন্ট এবং লিভিং কারেন্ট সমান, সেক্ষেত্রে বলতে পারি আইএস সমান আইএল। অর্থাৎ যে পরিমাণ সোর্স কারেন্ট দিল সেই পুরো সোর্স কারেন্টটুকুই কিন্তু আমি লোড কারেন্ট হিসেবে পেলাম। এবার আসো আমরা প্র্যাকটিক্যাল যে সোর্স তার কথা চিন্তা করি। শিক্ষার্থীরা এইটার যে আইডিয়ালের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা আমি ভোল্টেজের আইডিয়াল ডায়াগ্রাম যেভাবে অঙ্কন করেছি, এইটার আইডিয়াল ডায়াগ্রামটা তোমরা সেম ভাবে অঙ্কন করবে, শুধু ভিএস এর পরিবর্তে ওখানে তুমি আইএস ব্যবহার করবে। ওকে, তাই আমি ডায়াগ্রামটা অঙ্কন করছি না। এখন দেখো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কিন্তু এমন একটা সোর্স যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স একদম শূন্য না, কিছু না কিছু রেজিস্ট্যান্স তার থাকবে। এবং সেই রেজিস্ট্যান্সটা কিভাবে যুক্ত হবে, সেই রেজিস্ট্যান্সটা এই সোর্সের সাথে প্যারালালি যুক্ত হবে। দেখো আমি এখানে একটা প্যারালাল রেজিস্ট্যান্স যুক্ত করতেছি। এটা নাম হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স কারেন্ট। আর এখানে যে রেজিস্ট্যান্সটা পেলাম তার নাম হচ্ছে সোর্স রেজিস্ট্যান্স। তাহলে এখন দেখো তো তুমি যখন সোর্স কারেন্ট এখানে পাঠালে এইটুকু পর্যন্ত আসলো, আসার পর সে এদিকে ভাগ হয়ে যাবে লোড কারেন্ট হিসেবে, আর এদিকে ভাগ হয়ে যাবে কি হিসেবে, ধরো একটা কারেন্ট আমি নাম দিলাম এটা হচ্ছে আই ডি, অর্থাৎ হচ্ছে ড্রপ কারেন্ট। তার মানে হচ্ছে আমি যে সোর্স কারেন্টটা পাঠালাম তার সম্পূর্ণটা লোডে না গিয়ে, যেহেতু এখানে একটা প্যারালাল রেজিস্ট্যান্স আছে, প্যারালাল একটা পথ তৈরি করেছে, তাই কারেন্টটা এখানে এসে কি করবে, দুইটা প্যারালাল পথ, একটা প্যারালাল পথ একটা প্যারালাল পথ, সে কি করবে দুইটা প্যারালাল পথে ভাগ হয়ে যাবে। এখন লক্ষ্য করো তাহলে আমি কি যে পরিমাণ আইএস এখানে প্রেরণ করলাম সেই পরিমাণ আইএস আমি পাবো, সেই পরিমাণ আইএস সেখানে আমি পাচ্ছি না। অর্থাৎ আমি আইএস বলতে সোর্স কারেন্ট পাঠাচ্ছি কিন্তু লোড কারেন্ট তার সমান না। কারণটা কি, তার মাঝে এখানে কিন্তু কিছু কারেন্ট কি হচ্ছে, ড্রপ হচ্ছে। তাহলে এবার দেখো আমি যদি এইটুকুর মধ্যে ধরো এই বিন্দুটাকে আমি ধরলাম, এই বিন্দুটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই বিন্দুতে তুমি কেসিএল প্রয়োগ করো এই বিন্দুতে, তাহলে কে আসতেছে লক্ষ্য করো, আসতেছে শুধু আইএস আর চলে যাচ্ছে আইডি আর চলে যাচ্ছে আইএল। তাহলে আমি লিখতে পারি আইএস ইকুয়ালস টু আইডি প্লাস আইএল। এখন শিক্ষার্থীরা একটা কথা চিন্তা করো, এখানে যে প্যারালালে যে কারেন্টটা ড্রপ হচ্ছে বা প্যারালালে যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, এই যে ভাগ হওয়াটা সেটা কিন্তু সামান্য পরিমাণে। কারণটা কি, কারণ হচ্ছে এই যে সোর্স রেজিস্ট্যান্স সেটার মান খুবই খুবই কম। যেহেতু এটার মান খুবই কম তাই এখানে কারেন্ট সামান্যই কি হবে, এই শাখাতে আসবে। অর্থাৎ যেই শাখাতে রেজিস্ট্যান্সের মান বেশি প্যারালালে সেই শাখাতে কারেন্টের মানও কি থাকবে, বেশি থাকবে। আর এটাতে রেজিস্ট্যান্সের মান কম তাই কারেন্টের পরিমাণও খুবই কম। ধরো তুমি এখান থেকে 5 এম্পিয়ার কারেন্ট এদিকে পাঠাচ্ছিলে, তাহলে 5 এম্পিয়ার কারেন্টের মধ্যে এইদিকে ধরো 4.99 এম্পিয়ার কারেন্ট গেল, আর এখান থেকে মনে করো 0.1 অথবা 0.01 সেইটুকু কারেন্ট আমি বলতে পারি 0.01 এম্পিয়ার কারেন্ট দিতে আসতে পারে। তাহলে এই কারেন্টের পরিমাণ খুবই কম না, এইটুকু কিন্তু এত বেশি কারেন্ট না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সোর্সটা কনস্ট্যান্ট, প্রায় কনস্ট্যান্ট কারেন্ট কিন্তু সেই লোডকে দিচ্ছে। সো এই লোডের ইম্পিডেন্স কি হলো, লোডের রেজিস্ট্যান্স কি হলো, ইট ডাজন্ট ম্যাটার। এটা কিন্তু এই প্রকৃত সোর্স বা আমি যে বলতেছিলাম যে কারেন্ট সোর্স তার ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে না। তাহলে শিক্ষার্থীরা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।